হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমরা একটু আমির খানকে নিয়ে কথা বলবো। তো একদিনের তো প্রমোশন করছেন আমির খান নিজে ইন্টারভিউ দিচ্ছেন, ডিরেক্টর, তারপরে রাম সম্পত তারা রয়েছে। কালকে একটা ইন্টারভিউ দেখলাম খুব ভালো, ওই হলিউড রিপোর্টারে, যেটা হচ্ছে আমির খান এবং আমাদের মনসুর খান। বহুদিন পরে মনসুর খানের ইন্টারভিউ দেখলাম, প্রায় আই থিঙ্ক 2 বছর পরে দেখলাম। লাস্ট টাইম ওনার একটা বই লঞ্চ হয়েছিল ওয়ান বলে, সেটার সময় উনি কয়েকটা ইন্টারভিউস করেছিলেন। তো মনসুর খান আমার খুব পছন্দের ডিরেক্টর, ওনার 4টে ছবি আমার খুব ভালো লাগে। जोश বলুন, জো জিতা ওই সিকান্দার, কেয়ামত সে কেয়ামত তক, ইভেন আকেলে হাম আকেলে তুমও ভালো লাগে। এবার এই ইন্টারভিউসগুলো সবই আমি একটা সিনেমা রিলিজ হওয়ার আগে, ধরুন আমির খানের কোনো ছবি আছে বা যে কোনো লোকেরই ছবি এলে, তো ইন্টারভিউস আমি ফলো করি আর কি, দেখি, আমার ভালো লাগে। তো আমিরেরও ইন্টারভিউ ফলো করছি। এবার ব্যাপার হচ্ছে কি, এই ইন্টারভিউগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে, আমির খান না এই সিনেমাটার একদিনের নিজেই ড্যামেজ করছে এই ইন্টারভিউগুলো দিয়ে। সেটাই আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। যেটা হচ্ছে কি, যে যত ইন্টারভিউ আমির দিচ্ছে, সেই প্রত্যেকটা ইন্টারভিউতে যে ইন্টারভিউয়ার, সে বেশি ইন্টারেস্টেড সিনেমাটার থেকে আমিরকে নিয়ে জানতে। বুঝতে পারলেন? এটা প্রত্যেকটা ইন্টারভিউর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। সেটা হয়তো একদিনের টিজার ট্রেলার তাদের ভালো লাগেনি, তারাও হয়তো অতটা বেশি ইন্টারেস্টেড নয়, কে জানে কেন। বাট আমির যখন ইন্টারভিউ দিচ্ছে, তার সিনেমার কথা চলছে। একটা দেখলাম কোনো রেডিও স্টেশনে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে মিউজিক নিয়ে কথা হচ্ছে, হঠাৎ চলে গেল রাজা হিন্দুস্তানির মিউজিকে, নাদিম শাবানকে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তারপরে একটা জায়গায় আপকামিং ছবি নিয়ে জিজ্ঞাসা করছে, তখন 3 ইডিয়টসের সিকুয়েলের ব্যাপারে সে বলছে, সেই ক্লিপটা বেশি ভাইরাল হচ্ছে। তারপরে দাদা সাহেব ফালকে বায়োপিকের কী অবস্থা সেটা নিয়ে কথা বলছে। এই যে কালকের ইন্টারভিউটা দেখলাম, সেখানে কায়ামত তাক নিয়ে কথা হচ্ছে, এবার সেটা শুনতে খুব ভালো লাগছে। পুরনো নস্টালজিয়া, নাসির হোসেনের কথা বলছে, তারপরে ওদের কি ওয়ার্কিং প্রসেস কী ছিল, আকেলে হাম আকেলে তুমের সময় রাইটস কিনতে কেন পারিনি, কী হয়েছে, মানসুর খানের কী পার্সপেক্টিভ। সো শুনতে খুব ভালো লাগছে, অ্যাজ এ ইন্টারভিউ ইটস গুড। বাট উই আর টকিং অ্যাবাউট আমিরস ওল্ড ফিল্মস, ঠিক আছে, বা তার আপকামিং কী কাজ আছে সেগুলোর ব্যাপারে সে কথা বলছে, মানে জার্নালিস্টরাও জানতে চাইছে সেটা। বাট তার মাঝে কি হচ্ছে, যে একদিন নিয়ে বা জুনেদ খান নিয়ে কথা খুব কম হচ্ছে। এবং যদিও বা হচ্ছে, সেখানে আমির যে আনসারগুলো দিচ্ছে, সেগুলো খুবই মানে প্রোটোটাইপ আনসার, যেন মানে পিআর দিয়ে এটাই আনসার লেখানো হয়েছে। ওই 4-5টা কথা আছে ছবিটাকে নিয়ে, যে সাই পল্লবী খুব ভালো করেছে, আমাদের নাম কি, জুনেদ ক্যারেক্টার হয়ে ওঠে, ঠিক আছে, এইসব 4-5 রকমের কথা, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে সে সব জায়গায় বলছে। যে সিনেমার একটা ডায়লগ আছে, মেরা এক সুপার পাওয়ার है जो भी मुझसे मिलता है मुझे भूल जाता है। এই প্রত্যেকটা ইন্টারভিউতে একদিনকে নিয়ে 4-5 লাইন কথা, এবং সেটা প্রত্যেকটাতে সেম, ঠিক আছে। বাকি যা কথা হচ্ছে, রং দে বসন্তি নিয়ে হচ্ছে, কোথাও এটা নিয়ে হচ্ছে, কোথাও এটা নিয়ে হচ্ছে, অরিজিৎ সিংকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, অরিজিৎ সিংকে আমির কনভিন্স করেছে কিনা ফেরত আসার জন্য, সেটা একটা সেপারেট জিনিস, ঠিক আছে, কিন্তু একদিন নিয়ে কথা হচ্ছে না। তো আমির না, মানে এই ছবিটার প্রমোশন করতে এসে নিজে ইন্টারভিউ দেওয়াটা আমির খানের খুব ভুল ডিসিশন হয়েছে। ইদার তুমি ডিরেক্টরকে এগিয়ে দাও, যেটা আমার মনে হয় যে সিক্রেট সুপারস্টারের সময় আমির খান খুব ভালো করেছিল। অদ্বৈত চন্দন প্রচুর ইন্টারভিউস দিয়েছিল। তো অদ্বৈত চন্দন যখন বলছে একটা নতুন ডিরেক্টর সিক্রেট সুপারস্টার সিনেমা বানাচ্ছে, দেখতে ইন্টারেস্ট হচ্ছে, এবং সে ওই সিনেমাটাই যেহেতু সেটাকে কেন্দ্র করেই তার ধ্যান জ্ঞান, সে ওটা নিয়ে প্রচুর কথা বলতে পারছে। তার পুরো ইন্টারভিউটা 20-25 মিনিট যাই ইন্টারভিউ হচ্ছে, সেখানে পুরোটাই সে ওই ছবিটাকে কেন্দ্র করে কথা বলছে। বা আপনি অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিন চান্স। এবার আমির খানের ছেলের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমির খানের ছেলেকে কেন ইন্টারভিউ দেওয়ার জন্য সামনে, মিডিয়ার সামনে আনছে না এই পার্টিকুলারলি এই ছবিটার জন্য, তার কারণ হচ্ছে লাভ ইয়াপার সময় দেখবেন আমির খানের ছেলে প্রচুর প্রমোশন ইত্যাদি করেছিল, নিজে ইন্টারভিউস দিয়েছিল। বাট আমি যেটা দেখেছি, আমিরের ছেলে ইন্টারভিউতে যেভাবে কথা বলে না, মানে সে খুব, মানে জিনিসটাকে খুব প্রফেশনালি নিজে কীভাবে ক্যারি করতে হয়, ঠিক আছে, বা খুব মানে একটা ওয়েল আর্টিকুলেটেড ইন্টারভিউ দিতে হবে, যাতে আপনি পার্সোনালিটিটার ফ্যান হয়ে যাবেন। এটাও তো একটা স্কিল, ইন্টারভিউ দেওয়াটাও কিন্তু একটা স্কিল, নেওয়াটাও যেরকম স্কিল, দেওয়াটাও একটা স্কিল। যেরকম আমাদের এখানে অনির্বাণ ভট্টাচার্য দারুণ ইন্টারভিউ দিতে পারে, ঠিক আছে, আনসার্স হেভি বলতে পারে। তো সেরকম ওয়েল আর্টিকুলেটেড আনসার্স না আমির খানের ছেলে দিতে পারে না, ঠিক আছে। ওর বিহেভিয়ারটা খুব ক্যাজুয়াল, লোকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ও যেন মানে ইন্টারেস্টেড নয়, ওরকম ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যাপারটা রিফ্লেক্ট করে যায়। তো এটা লাভ ইয়াবার সময় কিন্তু প্রচুর এটাকে নিয়ে কথাবার্তা হয়েছিল। আজকাল জানেন সোশ্যাল মিডিয়াতে সবই আন্ডার স্ক্রুটিনি। তো আমির দেখেছে যে ভাই আমার ছেলেকে পাঠালে ওর ইন্টারভিউ দেওয়া নিয়ে, ওর যে ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ, যে ডিসইন্টারেস্টেড ইন্টারভিউ দিতে, সেটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরা পড়ে যাবে, ঠিক আছে। তো সেইগুলো নিয়ে আবার ক্রিটিসিজম হবে। তো তাই জন্য ভাই ওকে আমি পিছনে রাখছি। তাহলে সাই পল্লবীকে নিয়ে এসে প্রমোশন করো, তার হিন্দি ডেবিউ হচ্ছে, সেটাকে নিয়ে
তাকে সামনে রাখো, তাকে ফোরফ্রন্টে রাখছো না। আচ্ছা, যে যে ইন্টারভিউতে আমির খানের সাথে ডিরেক্টর গেছে, সেখানে ডিরেক্টরও কিন্তু খুব একটা বেশি কথা বলছে না, বেশিরভাগ কথা আমির খান বলছে। এবং যখনই আমির খান একটা জায়গায় রয়েছে, তখন একটা প্রশ্ন হয়তো রাম সম্পদের কাছে যাবে, একটা প্রশ্ন হয়তো ডিরেক্টরের কাছে যাবে, বাট বাকি প্রশ্ন লোকে আমির খানকেই করবে। তো সেখানেও আর কি পুরো জিনিসটা শিফট করে যাচ্ছে আর কি, মানে ডিরেক্টরও যে ছবি সম্পর্কে খুব বলতে পারছে সেটা মানে নয় আর কি। নিজে ছবিতে আছে তখন সে ইন্টারভিউ দিচ্ছে এবং সেই ইন্টারভিউতে প্রচুর কথা বলছে, সেটা নিয়ে ক্রিটিসিজম হতে পারে, যাই হতে পারে, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট এই ছবিটা তো সে অ্যাক্টিং করছে না, সে অ্যাজ প্রডিউসার রয়েছে, তাই না? তো এইটা আমার মনে হয়েছে এই ইন্টারভিউসগুলো দেখে, যে আমিরের এই স্ট্র্যাটেজিটা, এক তো এই অ্যাডভান্স বুকিং আগে খোলা নিয়ে একটা ক্রিটিসিজম হচ্ছিল অলরেডি, টিজার ট্রেলার সেরকমভাবে রিয়াকশন পাইনি, গান ডেফিনেটলি ভালো হয়েছে, ছবিটা অ্যালবাম খুবই ভালো, রাম সম্পত খুব ভালো বানিয়েছে। দেখা যাক আর কি, আর একদিনই বাকি রয়েছে, মানে আজকের দিনটাই বাকি রয়েছে, কালকে রিলিজ করছে ছবিটাকে নিয়ে একেবারে হাইপ নেই, দেখা যাক ওয়ার্ড অফ মাউথে চলে কিনা। দেখুন, ওই থাই ফিল্মটার রিমেক, এটা সবাই অনেকে জানে, বাট থাই ফিল্মটা কিন্তু অনেকে দেখেও নি, ঠিক আছে, বিকজ ওটার কোনো ইংলিশ ডাবিং নেই, ঠিক আছে, সাবটাইটেলসের সাথে ছিল আগে, আমি জানি না এখন ইউটিউবে আছে কিনা আর। তো দেখা, সেটাও কিন্তু অনেকে দেখেনি, মানে সাবটাইটেলসের সাথে ছবি দেখে এরকম খুব কম পরিমাণ লোক রয়েছে এখনও আমাদের ইন্ডিয়াতে আছে, সেটা সিনেফাইল সেকশনের মধ্যে, বাট জেনারেল অডিয়েন্স কিন্তু সাবটাইটেলস পড়ে এখনও ছবি দেখে না। তো সেখানে একটা অনেক বড় চাঙ্ক আছে যারা ছবিটা দেখেনি, গল্পটা জানে না। তো এবার এক তো ট্রেলার লেভেলে ওরা প্রচুর গিভ অ্যাওয়ে করে দিয়েছে, সেটা ট্রেলার কাটিং ইত্যাদিতে ভুল হয়েছে, সেটাও ক্রিটিসিজম হয়েছিল। তো দেখা যাক আর কি ওয়ার্ড অফ মাউথে ছবিটা কতটা কি চলতে পারে, কি হতে পারে, দেখা যাক সেটা কি হয়। বাট খুব একটা আশা, মানে যারা অরিজিনালটা দেখেছে তাদের তো আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে বলে, দেখা যাক এবার ওয়ার্ড অফ মাউথে কিছু চলে কিনা, কিছু মিরাক্কেল হয় কিনা আর কি ছবিটা বক্স অফিসে, সেটি দেখার মতো বিষয় হবে। আমির খান কোনো স্ট্র্যাটেজি লাগিয়ে কিছু করতে পারে কিনা। আপনাদের কি মনে হয় এই ইন্টারভিউগুলো দেওয়ার ব্যাপারে, আপনারাও ফলো করেছেন কিনা, আপনারাও এই সেম প্যাটার্নটা দেখেছেন কিনা, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। দ্বিতীয় কথা হচ্ছে, একদিন নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, আপনাদের কি মনে হচ্ছে ছবিটা চলবে কি চলবে না, সেটাও লিখে জানান। এবং আমির খানের এই যে পরপর ব্যাক টু ব্যাক রিমেক্স করছে, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত কিনা সেটাও লিখে জানান। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।